প্রথম জয় হলো সুপ্রিম কোর্টে আজকে। আমরা কি করব সেটা তো মনে হয় প্রথমেই বললাম, যে কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে। আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার পড়েছে। আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত 14 বছরে কাউকে ঢুকতে দেয়নি, আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে, যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি। সেরকমই কিছু দেখবেন। আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ বসতে পারেনি, আমরা 3 দিন ধরে বসে থেকেছি। আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসেও। এই রায়ে কত লক্ষ কর্মচারী এবং পেনশনার উপকৃত হচ্ছেন আজকের এই রায়ের? মোটামুটি 12 লক্ষ স্থায়ী কর্মচারী এবং পেনশনার এর ফলে উপকৃত হবেন। এবং এর সাথে বলে রাখি যে এই যে ডিএ 1% ডিএ বাড়লে অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরিতে 6 টাকা বৃদ্ধি হয়। বুঝতে পেরেছেন? তাহলে এই যে 25%, আমার মনে হয় যে অস্থায়ী কর্মচারীদের জন্য আমাদের লড়াই জারি থাকবে, যে তাহলে ওই যে পিরিয়ড আর কি সংশ্লিষ্ট যে সময়কাল, সেই সময়কালের মধ্যে অস্থায়ী কর্মচারীরা যে কম বেতন পেয়েছেন তাদেরও হওয়া উচিত। আর সর্বশেষে এটা দিয়ে শেষ করছি, মাননীয় সাংবাদিক বন্ধুদেরকে যেভাবে আপনারা পাশে থেকেছেন আমরা আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপনাদের কাছে। আমরা কোনো দলীয় রাজনীতিতে বিলং করি না, নিজেদের অধিকারের লড়াইটা নিজেরা লড়ছি। তার পাশে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রেস মিডিয়ার ভূমিকা নিয়ে বিভিন্ন যে প্রশ্ন ওঠে, সেই প্রশ্নগুলোকে খণ্ডন করার জন্য মনে হয় এই আন্দোলনে আপনাদের যে ভূমিকা সেটুকুই যথেষ্ট। দেখুন, আশার তারাই করেন যখন দয়ার দানের ব্যাপার থাকে। এটা কোনো দয়ার দান নয়। আশা আবার কি? আশা উনি সুপ্রিম কোর্টের রায়কে মানবেন কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে। গতকালকে উনি সুপ্রিম কোর্টে নিজে গিয়েছিলেন প্লিড করতে। যে প্রতিষ্ঠানে আপনি গেলেন সেই প্রতিষ্ঠানটার মান মর্যাদা আপনি রাখবেন কিনা সেটা আপনি ঠিক করবেন। যদি আপনি ঠিক না করেন বাকিটা তো আমরা বুঝে নেব, এটুকু বলে দিলাম। আপনাদের অনেকেই সংশয় প্রকাশ করছেন যে আগেরবার যেভাবে রাজ্য সরকার দেয়নি এবারও যদি না দেয়, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে না দেওয়ার কোনো পথ খোলা যাচ্ছে? আর যদি থাকে তাহলে আপনাদের কাছে কি পথ থাকবে? আমার মনে হয় এটা ফাইনাল ভার্ডিক্ট, তো এখানে আর না দেওয়ার কোনো জায়গা খোলা নেই, তাকে মানতেই হবে। আর আগেরবার এটা অন্তর্বর্তী সময় ছিল। সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে অন্তর্বর্তী রায় মানেনি, আমরা মামলা শুনানি করে দিচ্ছি। এবং আপনারা দেখেছেন যে ধারাবাহিকভাবে শুনানি হয়ে সেই মামলার শুনানি শেষ হয়েছে। এবারে তো আর কোনো ব্যাপার নেই, এবারে ফাইনাল ভার্ডিক্ট যেহেতু এসেছে, এই রায় না মেনে এই সরকারের আর যাওয়ার কোনো রাস্তা নেই। আর আমরা বলে দিচ্ছি যে আর কোনো রাস্তা আমরা ছেড়েও রাখবো না। যেদিক দিয়ে পালাবার পথ উনি খুঁজবেন সেই সমস্ত রাস্তা আমরা বন্ধ করে রাখবো। আজকে তো এটা বলা হতেই পারে যে যখন পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করব নির্বাচন হয়ে যাবার পর, তখন আমরা এই বিষয়টা নিয়ে ভাববো। এখন রাজ্যের কাছে টাকা নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যের টাকা না থাকার কথা তো সুপ্রিম কোর্ট খণ্ডন করিয়ে দিয়েছে, সুতরাং এই কথা বলতেও পারবে না। আর এই 31শে মার্চের মধ্যেই তো এই যে অস্থায়ী বাজেট, সেই অস্থায়ী বাজেটের কার্যকাল তো সেই সময়সীমার মধ্যেই থাকছে, সুতরাং তারপরে তো আর থাকছে না। সুতরাং এটুকু বলাই যায় এই সময়ের মধ্যে মানতে হবে। অবশ্যই সেখানে আমরাও রিপোর্ট পেশ করব বলে আমরা আশা করি যে কমিটি আমাদেরকেও সুযোগ দেবে যে আমাদের বক্তব্য পেশ করার। আমাদের কাছেও তথ্য আছে, সরকার কি তথ্য পেশ করলো তার সাথে আমাদের তথ্য তারা মিলিয়ে দেখুন। আমরা সরকারের কাছ থেকে নেওয়া তথ্যই পেশ করব এবং কেন্দ্র সরকারের বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য কালেকশন করে আমরা তথ্যগুলোকে তাদের কাছে তুলে ধরবো। আমার মনে হয় না যে তারাও এরকম কিছু বলবেন যে রাজ্যের আর্থিক স্থিতি খুব খারাপ। রাজ্যের আর্থিক স্থিতি যদি খুব খারাপ হতো তাহলে ক্লাবগুলোকে এত কিছু দেওয়া যেত না। যেখানে এই যে দানগুলো হয়েছে সেই দানগুলো কিন্তু কোনোটাই, পরিষ্কার করে বলি, কোনো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট নয়। একটা রাজ্য সরকারের কাজ হচ্ছে প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট করা, যেখান থেকে তার কিছু ফেরত আসে। আমরা জানি যে পরিকাঠামো ক্ষেত্রে 1 টাকা ব্যয় করলে সেটা 3 টাকা হয়ে ঘুরে আসে। যেভাবে পরিকাঠামোবিহীন ক্ষেত্রগুলোতে বা পরিকল্পনা এবং পরিকাঠামো বহির্ভূত জায়গাগুলোতে যেভাবে বিনিয়োগ হয়েছে বিগত 14 বছর ধরে, রাজ্যের আর্থিক স্বাস্থ্য যদি বা কিছুটা খারাপ হয়ে থাকে তার দায় কিন্তু এই পরিকল্পনা বহির্ভূত কাজকর্ম। আমাদের অনিরুদ্ধদা আছে, অনিরুদ্ধদা বলবেন। অনিরুদ্ধদা এখানে চলে আসুন, আমি উঠে যাচ্ছি।
দেখতে পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি